ওকে, তো আমরা এই অঙ্কটা বুঝতে পারছি আশা করি। এখন আমাদের নেক্সট যে প্রশ্নটা সেটা এখন আমরা করব। প্রশ্নটা খুবই সিম্পল একটা প্রশ্ন। প্রশ্নটা বলছে এরকম: 0.0001 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 0.1 সমান সমান কত? এরকম দশমিকের অঙ্ক দিলে অনেকে ঘাবড়ে দেয়, কিন্তু এগুলো খুব, দশমিকের অঙ্কগুলো খুব মজার, বুঝছো? আমার কাছে মজা লাগে, সহজ মনে হয় আর কি। প্রথমে তোমার করতে হবে কি, এখানে আগে আমি এই দুইটা গুণ করে ফেলবো। এই দুইটা গুণ করলে আমার কত হয়? 0.01 হবে। কেন এক হবে? কারণ 0.1 ইন্টু 0.1, এক একে এক, এখানে এক ঘর এখানে এক ঘর, টোটাল দুই ঘর। তাহলে 0.01 কিভাবে আসছে, বোঝা গেছে এই অঙ্কটা? এখন আসে 0.001। এরকম ভাগ প্রক্রিয়া যখন আসে অনেকে একটু জটিল অঙ্ক করে ফেলে। তোমরা এখানে করবে কি, যখনই তোমাকে দশমিকের সাথে দশমিকের ভাগ করতে দিবে তখন এগুলাকে ভগ্নাংশে রূপান্তর করে ফেলবা। তো 0.001, তাহলে আমি উপরে এক দিলাম, আর দশমিকের পরে 1 2 3, দশমিকের জন্য এক দিয়ে 1 2 3 এভাবে দিলাম। আমি এই যে এই যে এই অংশটা, এই দশমিকটাকে এই ভগ্নাংশে রূপান্তর করছি। আবার আছে আমার 0.01, এটাকে আমি ভগ্নাংশে রূপান্তর করব, উপরে এক হবে, তো দশমিকের জন্য এক, আর পরে একটা, দুইটা ঘর, তাহলে 200, সরি, দুইটা শূন্য, এভাবে। তাহলে আমি এই দশমিকটাকে এই ভগ্নাংশে রূপান্তর করছি। জিনিসটা এতটুকু বুঝতে পারছো আশা করি। এখন আমি করব কি, উপরের ভগ্নাংশ যেমন ছিল তেমনই থাকবে, নিচের ভগ্নাংশটা আমি গুণ দিয়ে কি পাশে নিয়ে আসবো। পাশে নিয়ে আসলে তখন সেটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তো নিচের 100টা উপরে চলে যাবে, উপরের একটা নিচে চলে আসবে। এখন আমি কাটাকাটি করি, এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য, ঠিক আছে? কাটাকাটি করলে আর থাকে কি 10। তাহলে আমার এখানে 10 একে 10, উপরে এক। এই যে এখন আসো, আমি এবার ভগ্নাংশ থেকে আবার এটাকে দশমিকে নিব। তাহলে এক যেহেতু আছে আমার, এই যেহেতু 10 আছে, দশের একের জন্য আমি কি দিব, এই উপরের একের আগে একটা দশমিক দিব। হ্যাঁ, দশমিক, আর যেহেতু পরে একটা শূন্য তাই দশমিক এক, অ্যান্সার। অ্যান্সার হবে কত এটার? 0.1। অঙ্কটা বুঝতে পারছো? আমি আরেকবার করে দেখাই। আমাকে বলছে 0.001-এর সাথে 0.1 ইন্টু 0.1-এর ভাগ ফল বের করতে। তাহলে আমি প্রথমে করলাম কি, এই দুইটার গুণফল, এখানে এটা বের করলাম। এই দুইটার গুণফল কত, এই যে এটা, উপরেরটা যেমন আছে তেমনই করলাম। তারপর করছি কি, এই 0.001-এর এটাকে একটা ভগ্নাংশ রূপ নিয়ে আসলাম, এটা বুঝে গেছে? আবার 0.01-এর ভগ্নাংশ রূপ নিয়ে আসলাম, এটা 1/100। এখন উপরের ভগ্নাংশ এটা, নিচের ভগ্নাংশ এটা। উপরের ভগ্নাংশটা এই যে এটা এভাবে যেভাবে আছে সেভাবে লিখলাম। নিচের ভগ্নাংশটা আমি কি, এই যে এখানে লেখার সময় ওটা উল্টে গেছে, 100/1 হয়ে গেছে কি 1/100। তারপর কাটাকাটি করলাম, থাকে 10, আর এখানে এক। তাহলে 10/1 মানে ওই যে দশমিক একটা দিয়ে, তারপর দশমিক, এই একটা, একের পরে শূন্য আছে এই জন্য একটা এভাবে বসছে। ঠিক আছে? তো এটা যদি বুঝে থাকো তাহলে আশা করি ইয়ে করতে পারবা। এখন আমি এরকম একটা অঙ্ক দিই, তোমরা দেখি অঙ্কটা করো। এটা কোনো অঙ্ক না, আমি 0.002 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 0.2 বের করো তো, উত্তর কত হবে এটার? একদম সেম টু সেম, জাস্ট আমি ওয়ানের জায়গায় টু বসিয়েছি। এটার উত্তর কত হবে বের করো। আচ্ছা, যদি এরকম আসে
20 ভাগের 1, তখন তুমি 20 দিয়ে 1কে ভাগ করো। 20 দিয়ে তো 1কে ভাগ করা যাবে না, এখানে দশমিক দাও তাহলে শূন্য হয়, তারপরও হয় না, এখানে শূন্য দিয়ে আরেকটা শূন্য দাও, তারপর 5 দাও, 5 দিয়ে 5 20 100, তাহলে 0.05, এটা হবে আনসার। সবার কি এটা হয়েছে নাকি দেখো তো একটু। হুম, ভেরি গুড, 0.05। ওকে, তাহলে আমার যখন 1 থাকবে, হ্যাঁ মনে করো 1/100, 1/10, 1/ইয়া এরকম যখন থাকবে, হ্যাঁ, তখন আমি খুব সহজে কিন্তু এটাকে দশমিকে ইয়ে করে নিতে পারবো, কিন্তু অন্য কোনো সংখ্যা থাকলে তখন এটাকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কনভার্ট করে নিবা। ঠিক আছে। আচ্ছা, এখন আসো, আমরা একটা অঙ্ক করব, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এরকম একটা অঙ্ক এরকম অনেকবার আসছে পরীক্ষাতে, বিসিএস এও আসছে, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার ইয়াতে আসছে, শিক্ষক নিবন্ধনে আসছে। বলছে 72 সংখ্যাটির ভাজক কতটি? 72 সংখ্যাটির ভাজক কতটি, এটা আমরা কিভাবে বের করব? এটার ভাগ প্রথমে আমাদের এই লসাগু স্টাইলে বা ইয়ার মাধ্যমে, উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে করে ফেলতে হবে, ঠিক আছে। তো 2 দিয়ে করলে হয় 36, আবার 2 দিয়ে করলে হয় 18, 2 দিয়ে করলে হয় 9, আবার 2 দিয়ে তো যাবে না, তখন 3, 3 তিরিক্ষা 9। তাহলে আমার এটা উৎপাদকে বিশ্লেষণ করলে 2 × 2 × 2 × 3 × 3, বুঝা গেছে। এখন দেখো এখান থেকে আমি কিভাবে বের করব যে আমার এখানে ভাজক কয়টা, ভাজক কয়টা আমি এখানে কিভাবে বের করব। এটা যখন আমার ইয়েটা হচ্ছে যে আমি যদি এমনিতে বের করতে যাই, 1, 2 দিয়ে ভাগ করলে 2, 3 দিয়ে ভাগ করা যায় গেলে 3, 4 দিয়ে ভাগ করে গেলে 4, এভাবে করে করে 12টা বের করা যায়। কিন্তু এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে আমি এই যে এই অংশটা 2 × 2 × 2, এটাকে আমি 2 কিউব বা এভাবে লিখতে পারি না, আর 3 3 স্কয়ার এভাবে লিখতে পারি কিনা, এভাবে তো লিখতে পারি তাই না। তাহলে হবে কি, আমার এই যে এখানে যখন আমি এই কিউব যখন বা পাওয়ার গুলো যখন বের করব, এই যে এটা থেকে এটা আসছে, আর এটা থেকে এটা আসছে, তো আমার এই যে এখানে পাওয়ার কত, 3, আর এখানে পাওয়ার হচ্ছে 2। তাহলে এই পাওয়ার গুলোর সাথে 1 যোগ করে, 3 + 1 ইন্টু 2 + 1, সরি 2 + 1, তাহলে 4 × 3 সমান সমান 12। এটা একটা হচ্ছে যে কি পদ্ধতি, এই পদ্ধতিটাতে তোমরা সহজে কি ভাজকগুলোর সংখ্যা বের করতে পারো। মানে তুমি আগে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করবা, উৎপাদকে বিশ্লেষণ করে যত ইয়ে আসে তার সাথে সংখ্যাগুলোর পাওয়ার নিবা, পাওয়ার নিয়ে তারপর সেটার সাথে এক যোগ করে ওগুলো গুণ করবা। ঠিক আছে। তাহলে দেখি আমাকে এখন 144-এর, শেষ হয়ে গেছে, 1 মিনিট একটু।
দেখি এখন আমাকে একটা বের করো তো। 144। 144-এর ভাজক সংখ্যা কত বের করো তো। 144-এর ভাজক সংখ্যা কত বের করো। তাহলে আমরা প্রথমে বের করব কি 144। 144-কে আমরা 2 দিয়ে দিলে কত হয়? 72। আবার 2 দিয়ে করলে হবে 36। 2 দিয়ে করলে 18। 9। 3। 3। তাহলে আমার 2 আসে কয়টা? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টা। আবার এখানে 3 ইন্টু 3। তাহলে আমার এই 4টা 2-এর জন্য 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার। তাহলে আমার পাওয়ার এখানে 4 আর এখানে 2। তাহলে আমার কত হবে? 4+1 ইন্টু 2+1। এখানে 5 গুণ 3 সমান সমান 15টি। ঠিক আছে। তাহলে আমার এই যেভাবে বের হয়ে গেল 144-এর কি ভাজক সংখ্যা কত। ভাজক কাকে বলে? মানে যেই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয়। হ্যাঁ, যেই সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে সেটাকে বলা হয় কি ভাজক। আমার এখানে 15টা ভাজক কি কি আছে সেগুলো আমার বের করা যাবে। এটা এটা বের করার একটা পদ্ধতি হচ্ছে, মনে করে এই যে 2 দিয়ে এগুলো বাকি যোগফল 2 ইন্টু 72। হ্যাঁ, 36। এভাবে করে করে অনেকেই এটা লেন্দি প্রসেস, কিন্তু তুমি যদি এই সূত্রটা মনে রাখো, মানে উৎপাদক বের করে তার পাওয়ারের সাথে 1 যোগ করে সেগুলো গুণ করে দেওয়া, তাহলে খুব সহজেই কি তুমি উত্তরগুলো পেয়ে যাবে। আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক আছে, বলছে যে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 9 হয়। বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। ঠিক আছে, একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? এরকম অঙ্ক দিলেই তুমি মনে মনে ধরে নিবা সংখ্যাটি এক্স। ওকে। এবং তার 3 গুণ সমান 3x, আর তার 2 গুণ সমান 2x। বলছে এই দুইটা যোগ করলে হয় কত? 90। সরি, ইংলিশে লিখতে হবে 90। বা 5x সমান সমান 90, বা x সমান সমান 90/5। তাহলে 5 কত আসে? 5 15 75 5 16 80 5 17। তাহলে সমান সমান 18। দূর, বাংলা ইংলিশ সব মিক্স হয়ে যাচ্ছে। 18। ঠিক আছে, তাহলে এই 18 হবে কি অ্যান্সার। দেখছো, খুব সিম্পল একটা অঙ্ক। এটা অনেকবার আসছে, জজ পরীক্ষায় আসছে, বিসিএস এ আসছে। হ্যাঁ, তারপর পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব সংরক্ষণ ইয়েতে আসছে, অনেকবার একই প্রশ্ন আসছে। গণিতের সবচেয়ে একটা মজার ব্যাপার কি জানো? তুমি যখন গণিত নিয়মিত প্র্যাকটিস করবা, দেখবে যে তোমার এগুলো বারবার পরীক্ষাতে আসে, ঘুরে ফিরে একই জিনিস আসে, হয়তো একটু কথাটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, একটু হয়তো বা এদিক ওদিক হয়, কিন্তু ঘুরে ফিরে একই জিনিস বারবার প্রশ্নগুলো আসে। 18, ভেরি গুড। জোবাইদা, প্রীতম, ভেরি গুড। আচ্ছা, এখন একটা বলছে যে কি পরপর 10টি সংখ্যার 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? আচ্ছা, এই প্রশ্নটা বলছে দেখি দেখো। আরে কি বাবা। বলছে 10টি সংখ্যার পরপর, মানে ক্রমিক 10টি সংখ্যার পরপর, বলছে পরপর মানে কি ক্রমিক। হ্যাঁ, পরপর 10টি সংখ্যার, পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত?
ঠিক আছে, তাহলে আমাদের প্রথম পাঁচটা সংখ্যা প্রথমে ধরে নিই, প্রথম সংখ্যাটা এক্স, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? এক্স প্লাস ওয়ান। তৃতীয় সংখ্যা কত হবে? এক্স প্লাস টু। চতুর্থ সংখ্যা কত হবে? এক্স প্লাস থ্রি। ওকে, এক দুই তিন চার, এবং পঞ্চম সংখ্যা হবে এক্স প্লাস ফোর। তো প্রশ্ন মতো বলছে এই পরপর 10টি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল 560 সমান সমান 560। ঠিক আছে, তাহলে এখন আমি এখান থেকে এক্স এর মান বের করব। তাহলে শেষ পাঁচটির যোগফল কত, তাই না? তাহলে আমার প্রথম পাঁচটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে এক্স এর ইয়েতে তোমার এক দুই তিন চার পাঁচ সমান 5x প্লাস এক আর দুই তিন, তিন তিন ছয় চার 10, 560। বা 5x সমান সমান 560 - 10 সমান সমান 550। সুতরাং x সমান সমান কত? x সমান সমান 5 দিয়ে 510কে ভাগ করলে হয় 550/5 সমান সমান 110। তাহলে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে আমার 110, তাই না? এখন আমার দেখো, আমার তাহলে প্রথম পাঁচটা সংখ্যা কত কত হবে? 110, 111, 112, 113, 114, তাই না? তাহলে এর পরের পাঁচটা কত? 115, 116, 117, 118, 119। এখন এগুলো যোগফল বের করো। তাহলে আমার এই যে শেষ পাঁচটা বলছে কি, শেষ পাঁচটির যোগফল কত? শেষ পাঁচটির যোগফল তখন আমার কি এভাবে বের করব, বা আমি এই যে এখানে এক্স প্লাস ফাইভ এভাবে করে আমি কি বের করতে পারি। তাহলে আমি এই যে এখান থেকে যোগফল বের করে ফেললে আমার অ্যান্সারটা চলে আসে। এখানে যোগফল হবে 585। 585 অ্যান্সার। অঙ্কটা তোমাদের কাছে একটু বড় মনে হতে পারে, কিন্তু অঙ্কটা আসলে কি তেমন বড় কিছু অঙ্ক না, একটু জাস্ট রেগুলার অঙ্ক করলে এটা অঙ্কটা কি করা যায়। আচ্ছা, আরেকটা অঙ্ক বলতে দেখো, তিনটি সংখ্যার তিনটি সংখ্যার গড়, তিনটি সংখ্যার গড় 33। গড় মানে তো আমরা বুঝি অ্যাভারেজ, মানে 33, তিনটা সংখ্যার গুণ গড় 33। দুইটি সংখ্যা দুইটি সংখ্যা 24 এবং 42 হলে তৃতীয়টি কত? ঠিক আছে, দুইটা সংখ্যা 24 এবং 42, তাহলে আমার এই অঙ্কটা আমি কিভাবে করব? প্রথমে তিনটা সংখ্যার গড় বলছে 33, তাহলে তিনটা সংখ্যার টোটাল কত? 33কে 3 দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে 33 × 99, তাই না? আবার বলছে যে দুইটা সংখ্যা 24 এবং 42, এই 24 এবং 42 আগে আমি যোগ করি, 6 6। এই 99 থেকে 66 বিয়োগ দিয়ে দিলে আমার বাকি অংশটা বের হবে, বাকি অঙ্কটা চলে আসবে 33। অ্যান্সার হবে কত তখন? 33। জিনিসটা বুঝতে পারছো? বলছে আমার তিনটা সংখ্যার গড় 33, তো 33 হলে আমি 3 দিয়ে গুণ দিলে তার তিনটা সংখ্যার যোগফল 99 বের হয়ে গেছে। এখন আমার দুইটা সংখ্যা 24 এবং 42 বলা আছে, তাই 99 যোগফল থেকে আমি ওই দুইটা সংখ্যার যোগফল 66 বাদ দিয়ে দিলে আমার তৃতীয় সংখ্যাটা বের হয়ে আসবে। অঙ্কটা বুঝছো? ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ট্রিকি কোশ্চেন এখন আছে। ট্রিকি কোশ্চেনটা বলা হয়েছে এরকম যে 1/x সমান সমান 0 হলে, হ্যাঁ, এক্স এর মান কত? দেখি এটা বের করো তো। 1/x সমান 0 হলে এক্স এর মান কত?
একে অ্যান্সার দাও, এটা হচ্ছে অ্যান্সার কি হবে? 1/x সমান 0 হলে এক্স এর মান কত? সোজা হিসাব ভাই, এই যে দেখছো সিম্পল একটা অঙ্ক ঘুরাই দিছে, তোমরা পারতেছো না। এটা তো একটু চিন্তা করো না। আমার 1/x সমান সমান 0, বা আমি শূন্যটাকে এখানে আনবো, এক্স কে এখানে নিব, তাহলে এক্স সমান সমান কি হবে? 1/0। তো যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ দিলে কত হয়? অসীম। তাহলে আমার অ্যান্সার হবে অসীম বলো, অনির্ণেয় বলো, হ্যাঁ, অনির্ণেয়, যেটা হবে সেটা, বা এরকম ইনফিনিটি চিহ্ন দিতে পারে। বুঝে গেছে? তাহলে এটার আনসার হবে কি? বুঝে গেছে অঙ্কটা? এভাবে ট্রিকি, হ্যাঁ, এরকমই বোকা অঙ্ক হইতে হয় পরীক্ষার হলে, এরকমই ট্রিকি কোয়েশ্চেন দেয়। প্র্যাকটিস করতে হবে, বুঝছো, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে একটা বই কিনতে বলছিলাম, বইটা কিনছো? বা তোমাদের কাছে যার কাছে যে বই আছে, তোমার মনে রাখবা যে গণিত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি যদি গণিত যে কোনো চাকরি পরীক্ষায় গণিত সবগুলো করে দিয়ে আসতে পারো, তুমি নিশ্চিত থাকতে পারবে যে তোমার চাকরিটা হবে। কারণ 99.99% বা এর থেকে বেশি পরীক্ষার্থী কি গণিত করতে পারে না। আমি তো অনেক চাকরি পরীক্ষায় ডিউটি দেই, দেখি এরকম সিম্পল সিম্পল অঙ্ক ফেলে আসে, পারে না করতে। দুইটা জিনিসকে তারা বাঘের মতো ভয় পায়, কারণ একটা গণিত আর একটা হচ্ছে কি ইংলিশ। ওকে, আর বাংলাটা তো পাত্তাই দেয় না, বাংলা পড়ে নেই জন্য পারে না। তো এই সপরে কি সারাদিন খালি জিকে পড়ে। ভাই তুমি জিকে সারাদিন জিকে পড়া তোমার ইয়ে হবে না, তুমি কমন ফেলতে পারবে না। কিন্তু এই যে গণিত, ইংলিশ, বাংলা যত পড়বা তত বেশি কমন পাবা। বিশেষ করে গণিত, যত অঙ্ক করবা তত গণিত পাবা। তোমরা এখানে একটা আমাকে একটা সত্যি কথা বলো তো, যে গত এক সপ্তাহে তোমরা ডেইলি 10টা অঙ্ক করছো? কে কে ডেইলি 10টা অঙ্ক না করে ঘুমাতে দাও না, এরকম কে কে আছো? ডেইলি 10টা অঙ্ক করছো কে কে আমাকে বলো, গত এক সপ্তাহে ডেইলি 10টা অঙ্ক কে কে করছো? কেউ করো নাই। তাহলে এরকম হলে কেমন হবে বলো? তোমাদেরকে বারবার বলছি ডেইলি 10টা অঙ্ক না করে ঘুমাতে যাবা না। এখানে চাকরি পরীক্ষায় তোমাকে কোনো রকেট সায়েন্সের অঙ্ক দিবে না, এরকম অঙ্কগুলোই দিবে যা তোমরা পড়ে আসছো, 6 7 8 9-এ পড়ে আসছো যে অঙ্কগুলো, সেগুলোই দিবে। রথযাত্রা কবে হয়ে গেছে? আর ভাই তোমার জীবনে রথযাত্রা ঠথযাত্রা বহুত আসবে, চাকরির পরীক্ষার জন্য সময় কিন্তু আসবে না, বুঝছো? এরকম ঈদ, পার্বণ অনেক আসবে, কিন্তু তোমার চাকরির পরীক্ষার বয়স কিন্তু থেমে থাকবে না। যখন চাকরি পরীক্ষার বয়স চলে যাবে তখন বুঝবে ঠেলা। আমি বলতেছি না যে ধর্মীয় বিষয়গুলো তুমি ইয়া করো, ধর্ম অবশ্যই আছে, কিন্তু তোমার ধর্ম পালন করতে গিয়ে তুমি যদি কর্ম না করো তাহলে তো হবে না। তোমাকে কি রথযাত্রা সে কবে শেষ হয়েছে? গত ইয়াতে গত শুক্রবার মনে হয় রথযাত্রা শেষ হয়েছে। তো গত শুক্রবারের পরে আজকে এক সপ্তাহ হয়ে গেছে, তুমি অঙ্ক করার সময় পাচ্ছ না। তো তুমি কি চাকরি পাবা? চাকরি কি তোমার হাতের মোয়া, ছেলের হাতের মোয়া যে তোমাকে হাতে তুলে দিয়ে যাবে? এসব শোনো, আন মানে যেগুলো প্রোডাক্টিভ কাজ না, এইসব কাজ থেকে এখন নিজেকে গুটায় ফেলো, অসামাজিক হয়ে যাও। আমি যেগুলো বলি শুনতে খারাপ লাগে, তিতা লাগবে, কিন্তু এগুলো বাস্তবতা। তোমাকে কেউ এসে একটা চাকরি ইয়ে করে দিবে না। তোমার ওই যে বেকার দেখছে তোমাকে, তোমাকে ডাকবে, এই প্রীতম একটু আসো তো, ওই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও, এটা একটু করে দাও। কেন? তুমি এদের কাজে তুমি ইয়ে করো, তুমি ফোকাস করো তোমার স্টাডির পিছনে, ইয়ে পিছনে। এদেরকে এগুলো থেকে দূরে থাকো, এগুলাকে না বলে দাও, মুখের উপর না করে দাও, বা অন্য ব্যস্ততা দেখাও, বা আমার কাজ আছে আমি পারবো না, এরকম অন্য কাজ আছে, যে কোনো একটা উছিলা দেখে। হ্যাঁ, আর এই ধর্মীয় ইয়াদিগুলো আছে, জাস্ট যতটুকু আচরণ না করলেই নয় ততটুকু করো। ঠিক আছে? এখানে দেখো যে তোমাদের, হ্যাঁ,
চাকরির বয়স চলে গেলে আর কাউকে পাওয়া যাবে না। এই যে জুবাইদা এই কথাটা এখন হারে হারে বুঝতেছে। বুঝা গেছে? আর কাউকে পাওয়া যাবে না। তোমার আমি বলতেছি না যে ধর্ম করবা না, ধর্মীয় অনুষ্ঠানে যাবা, কিন্তু জাস্ট একদম প্রফেশনালের মতো যাবা। যতটুকু সময় না দিলে নয়, দিয়ে চলে আসবা, বাস বাকি সময়টা তুমি স্টাডির পিছনে ব্যয় করো। ভাই দেখো, তোমরা কেউ এখানে সরকারি চাকরিতে অনেক জায়গায় লোভিং চলে, আমি অস্বীকার করব না। এই 1% 2% লোভিং চলে, কিন্তু 99% টু 98% বা 95%ই নিয়োগ হয় ফেয়ার, ফেয়ার নিয়োগ। তুমি লোভিং করতে গেলেও তোমাকে তো ভাইবা পর্যন্ত যাইতে হবে। ভাইবার দেওয়ার আগ পর্যন্ত তোমাকে লোভিং কাজ হবে না। বুঝে গেছে? যেহেতু তোমার কাছে টাকাও নাই, মামু চাচাও নাই, কিছুই নাই, তোমাকে আল্লাহ শুধু একটা জিনিসই দিছে, পড়াশোনা করার সক্ষমতা। সেটাতে ফোকাস করো। বুঝে গেছে? আর তুমি প্রীতম, তুমি তো আমি জানি তো তুমি শিল্পী মানুষ। তুমি একটা সরকারি চাকরি পাইলে এই শিল্পী সত্তাটারে অনেক বেশি হাইলাইট করতে পারবে। তোমার দেখবে যে চাকরিতে তোমার ডিমান্ড অন্যরকম হয়ে গেছে এই একটা জিনিস ইউজ করে। এই যে আমাদের সোনালী ব্যাংকে চাকরি করে ওই যে নেলিদা, ওনাকে মন্ত্রী থেকে শুরু করে সবাই খুব তোয়াজ করে, কেন? তার শুধুমাত্র ওই একটা কারণে নালে নেলিদারে সোনালী ব্যাংকে আমি সেই ছোট থেকে হাফ প্যান্ট পরে থেকে দেখে আসতেছি সোনালী ব্যাংকে চাকরি করে। আর বাকি সবগুলো দৌড়ের উপর থাকে, আজকে এই ব্রাঞ্চে, কালকে ওই ব্রাঞ্চে, তমুক জায়গায় ওই ব্রাঞ্চে। কিন্তু নেলিদা এক জায়গায় বান্দরবনে আছে, শুধু একটা মাত্র কারণ ওই যে উনি গান সাথে যুক্ত আছে, একটা তার আলাদা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দক্ষতা আছে, এই কারণে তিনি একটা আলাদা প্রভাব, পজিটিভ প্রভাব বজায় রাখতে পারে অফিসে। আচ্ছা, এখন দেখো এইরকম টাইপ প্রশ্নগুলো ঘুরে ফিরে তোমাদের আসবে। হ্যাঁ, যেমন একটা সংখ্যা বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি থেকে 7 বেশি হয়। প্রশ্নটা করছে কি, দেখো বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি থেকে 7 বেশি হয়। সংখ্যাটি কত? কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে, ধরি আমার সংখ্যাটা হচ্ছে এক্স, তার দ্বিগুণ সমান কত? 2x। বুঝে গেছে? এবং তার যোগ 3 যোগ করলে, তার সাথে আমি যখন 3 যোগ করব তখন সংখ্যাটি থেকে 7 বেশি হয়, তাহলে আমার সংখ্যাটি থেকে 7 বেশি হয়। এখন এখান থেকে আমার এক্স এর মানটা কি বের করতে হবে। বুঝে গেছে? তাহলে আমি এই যে এক্সটাকে দিকে নিয়ে আসি, 2x - x আর 7 - 3, বা x = 4, তাহলে আমার ওই সংখ্যাটি কত? 4। আমার সূত্র অঙ্ক দেখো, খুব সিম্পল একটা অঙ্ক, কিন্তু অনেকে বলবে যে আচ্ছা ঠিক আছে, সংখ্যাটার সাথে 3 যোগ করলে আবার ওটার সাথে আবার 7 বেশি হয় মানে কি, এটাতে এসে অনেকে ধরা খেয়ে যাবে। এই জাস্ট এই যে সমীকরণ তোমার এখানে বীজগাণিতিক সমীকরণ, বুঝে গেছে? এই যে বীজগাণিতিক সমীকরণ, এইভাবে কথা থেকে তোমাকে সমীকরণে কনভার্ট করাটা শিখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। যখনই তুমি এভাবে কথা থেকে সমীকরণে কনভার্ট করা শিখবা, তোমার বীজগণিত একদম পানি পানি হয়ে যাবে। বুঝে গেছে? তাহলে আমি এই এরকম টাইপ অঙ্কগুলোই পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে। তোমরা এরকম কিছু অঙ্ক আমি তোমাদের একটা শিট দিয়ে দিচ্ছি, ওগুলো প্র্যাকটিস করো। এগুলোর উপর আমি একটা পরীক্ষা নিব রবিবার। ঠিক আছে? রবিবার দিন পরীক্ষা নিব, আর শুক্র শনি বন্ধ থাকবে ক্লাস। হ্যাঁ, আজকে এতটুকুই, ভালো থাকবে সবাই। আর যেটা বললাম যে ভাই দেখো, চাকরি পরীক্ষার জন্য তোমার দিন আহ, কোনো ইয়ে নাই, লিমিট ইয়ে করি না। তোমাদের এখন যে বয়সটা, হ্যাঁ, তোমাদের এখন বয়সটা, তোমরা অমানসিক শ্রম দিলেও শরীর সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। তুমি 2 বাচ্চার মা হও, বা তুমি সারাদিন হার্ডওয়ার্ক করো, তুমি রাত জেগে পড়ছো। হ্যাঁ, আমার এখন রাতের বেলা 1 ঘন্টা ঘুম ডিস্টার্ব করলে আমার পরের দিন সারাদিন মাথা ঘুমও করে। হ্যাঁ, কিন্তু আমি নিজে জানি যে আমি বিসিএস পরীক্ষার আগে যখন আমি রিটেনে টিকছি, মানে প্রিলি পরীক্ষায় টিকছি, রিটেন পরীক্ষা দিব, বিলিভ মি অর নট, আমি 18 থেকে 20 ঘন্টা পড়ালেখা করছি, 4 থেকে 5 ঘন্টার ঘুমাইছি। বাকি সময়টা আমি আমি এখন নিজে আশ্চর্য হয়ে যাই
যে কিভাবে আমি ওরকম লোড নিছিলাম। ওকে, এখন আমি বুঝি যে আসলে একটা বয়স আছে যখন আমি অমানসিক পরিশ্রম করতে পারবো, কিন্তু একটা বয়সের পরে আমি আর সেটা পারবো না। সরকারি চাকরিটা হচ্ছে এমন একটা জিনিস, তুমি ঢুকবা, কষ্ট হবে অনেক একটা চাকরি পেতে, অনেক পরিশ্রম করে অনেক প্রতিযোগিতার মাধ্যমে তুমি চাকরিটা পাবা। এরপরে তোমার 30 ইয়ার্স, 30 ইয়ার্স না, মানে মৃত্যুর আগ পর্যন্ত তুমি ফ্যাসিলিটিস ভোগ করতে থাকবা। বুঝে গেছে? এই জিনিসটা শুধু মনে রেখে পরিশ্রম করো, বেশি পরিশ্রম করো। কোনো শুক্রবার শনিবার নাই, কোনো অফ ডে নাই। ওকে, আমি শুক্র শনিবার দিন অফ ডে, এটা আমি অফ ডেতে কি করি জানো? আমি অফ ডেতে বই পড়ি প্রচুর। আমি অফ ডেতে কোনো কিছু নতুন স্কিল শিখি, এখন স্কিল শিখি আমি। প্রতিনিয়ত নিজেকে আপডেট করার চেষ্টা করি। তো একটা দেখো তো দুনিয়াতে এই যে যে কত পশু পাখি প্রাণী আছে, এদের কোনো শুক্রবার শনিবার দিন আছে? নাই। তো তুমিও তো একটা প্রাণী, তোমার শুক্রবার শনিবার আবার কি? পড়বা পড়বা পড়বা। বুঝা গেছে? রেস্ট হিসেবে ঘুম বা কোথাও ঘুরতে যাওয়া, এটা খুব লিমিটেড ইয়েতে নিয়ে আসো। ভাই একটা চাকরি পেয়ে গেলে এরপর শুধু, আমি বলতেছি সরকারি চাকরি আরাম কি জিনিস, এটা তারা সরকারি চাকরি করে না তারা বুঝবে না। হ্যাঁ, কিন্তু তোমাকে এটা পাইতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেই ত্যাগগুলো কি? ঘুম, আরাম ত্যাগ করা, ঘুম ত্যাগ করা, হ্যাঁ, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা ত্যাগ করা, হ্যাঁ, এই কোথাও গিয়ে অনুষ্ঠানে গিয়ে সময় ইয়ে না করে ওইটার ইয়ে ত্যাগ করা। এভাবে করে কিছু কিছু স্যাক্রিফাইস করো, তাহলে দেখবে যে তোমার পড়ার ইয়েতে আলাদা একটা কি আসছে, গতি আসছে। প্রতিদিন মিনিমাম একটা নির্দিষ্ট সংখ্যক পড়াশোনা করো, নিজের মতো করে পড়ো। নিজে যা আছে তাই, আমি যা পড়া দিচ্ছি তা তো পড়বাই, পাশাপাশি এর বাইরেও নিজের মতো করে কিছু পড়ো। আর একটু বলে রাখি তো, তোমাদের জেনারেল নলেজ, আমি জেনারেল নলেজ সাধারণত তেমন পড়াবো না, পড়া দিব একটা চ্যাপ্টার ইয়েতে দিয়ে দিব, তোমরা ওই টপিকসটা ভালো করে দেখবা, ওগুলোর উপরে পরীক্ষা হবে। বুঝা গেছে? এভাবে করে প্রস্তুতি নিতে থাকো। আমি তোমাদের শীট দিব, সেই শীটের বিভিন্ন প্রশ্নের, বিগত বছরের প্রশ্ন ওই আলোকে ব্যাখ্যা ট্যাখ্যা থাকবে, ওগুলা পড়বা, তারপর তোমার মতো করে নিজের মতো করে পড়বা। ওখান থেকে ইনশাল্লাহ মানে ওভাবে করে আমাদের ইয়েটা আগাবে আর কি। বুঝা গেছে? তো ঠিক আছে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এতটুকুই, ইনশাল্লাহ আবার রবিবার দিন দেখা হবে। রবিবার দিনের ক্লাসটা রাত 8টায় হবে। ওই দিন ব্যাকরণ ক্লাস হবে। আমি 9-10-এর যে ব্যাকরণ বইটা আছে ওইটা একটা কোর্স করাই। হ্যাঁ, সপ্তাহে একদিন ক্লাস। ওই কোর্সটাতে তোমাদের একই সাথে অ্যাডজাস্ট করে নিব আর কি, মার্চ করে নিব। তো তোমরা ওই ক্লাসে অ্যাটেন্ড করবা রাত 8টায়, অবশ্যই জয়েন করবা, কেমন? তো ঠিক আছে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।